আমন্ত্রণ সবাইকে সরাসরি বিশেষ আলোচনা অনুষ্ঠান ইউএসএইড এসএমসি স্বাস্থ্য কথনে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় কোভিড-19 মোকাবিলায় পুষ্টির ভূমিকা ও আমাদের করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি এবং এসএমসির চিফ অফ প্রোগ্রাম অপারেশনস তসলিম উদ্দিন খান। দর্শক, আইইডিসিআর এর আজকের স্বাস্থ্য বুলেটিনের তথ্য অনুযায়ী গতকাল সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে কোভিড-19 আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 55 জন। নতুন করে 3027 জনের দেহে পাওয়া গেছে করোনা ভাইরাস। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে জোর চেষ্টা চলছে ভ্যাকসিন আবিষ্কারের। বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত করোনা থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি পুষ্টিকর খাবার গ্রহণ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলাই একমাত্র উপায়। তাছাড়া গবেষণায় দেখা গেছে উৎপাদনশীলতা ও উন্নয়নের সঙ্গে পুষ্টি রয়েছে গভীর সম্পর্ক। পুষ্টিহীনতা একটি জাতির উৎপাদনশীলতা কমিয়ে দেয়। উৎপাদনশীলতা কম থাকায় মাথাপিছু আয় কমে যায়। আয় কম হয়, পুষ্টি গ্রহণের মাত্রা কমে যায়, যার প্রভাবে উৎপাদনশীলতা আরও কমে যায়। এটি একটি দুষ্টু চক্র। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সংখ্যা করোনা ভাইরাসের দুর্যোগে স্বল্পোন্নত উন্নয়নশীল দেশগুলোতে এই সংকট আরও বেশি প্রকট হয়ে উঠতে পারে। এমন প্রেক্ষাপটে কোভিড-19 বাস্তবতায় দেশের সব স্তরের মানুষের পুষ্টি চাহিদা পূরণের উপায় খুঁজব আজকের এই আলোচনায়। দর্শক, আর টিভির ফোন লাইন আছে খোলা। পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনিও আপনার মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। অনুষ্ঠানটি চাইলে দেখতেও পারেন ফেসবুকে। যাচ্ছি মূল আলোচনায়। জনাব এম এ মান্নান এমপি, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। বাংলাদেশের আর্থ সামাজিক এবং চিকিৎসা সুবিধার বাস্তবতায় কোভিড-19 মহামারী মোকাবিলায় পুষ্টির প্রয়োজনীয়তাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রথম বলে ফেলা ভালো, আমি কোনো পুষ্টি বিশেষজ্ঞ নই, সাধারণ মানুষ। পুষ্টি কিন্তু আপনি পরিকল্পনাবিদ, মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু পরিকল্পনাবিদ। ঠিক আছে, তো পুষ্টি যেহেতু একটা অত্যন্ত বৈজ্ঞানিক একটি বিষয়, নিউট্রিশন, সুতরাং এই বিষয়ে আমার পড়াশোনা এটা স্বীকার করে নেওয়া ভালো। হ্যাঁ, আপনি নাগরিক হিসেবে, বয়োজ্যেষ্ঠ লোক হিসাবে সাধারণত আমরা যা বুঝি সাধারণ জ্ঞানে, যে জীবনের অন্যান্য অনেক বিষয়, যেমন পরিচ্ছন্ন থাকা, নিজের পরিবেশটা পরিষ্কার রাখা, নিজের বাড়িঘর আশপাশ পরিষ্কার রাখা, এগুলো খুবই যেমন দরকার, তার চেয়ে বেশি বোধ হয় দরকার অভ্যন্তরীণ শরীরের ভিতরে যে বায়োলজিক্যাল বা যে বিষয় আশয় হচ্ছে, আমরা খাই, খাওয়াটাকে আমরা হজম করি ইত্যাদি। এখন এর থেকে আমরা স্বাভাবিকভাবে যে খাবার থেকে যে আমরা শক্তি পাই, যেটা দিয়ে আমরা চলাফেরা করি, চিন্তা করি, খাই, সবকিছু এই খাবার থেকেই আমরা পাই, খাবারের বাইরে নয়। এবং যেটা পাই এইটাই পুষ্টির মূল উপাদান। পুষ্টি শুধু গায়ে গতরে মোটা হয়ে যাওয়া সেটা নয়। আমার যা ধারণা, মনে হয় আমার সাধারণ জ্ঞানে, পুষ্টির একটা সার্বিক অবস্থা। যেমন স্বাস্থ্য, শরীর ভালো, বেশি মোটাও না আবার সরুও না, পাতলা না, গায়ে যথেষ্ট প্রাণ, যেটা শক্তি, একটা উদ্যম, মনটা মানে কাজের প্রতি স্পৃহা থাকা, হাসি খুশি, এইগুলাই সব ভালো পুষ্টির পরিচয়। এবং যদি আমার পুষ্টি ভালো হয়, তাহলে স্বাভাবিকভাবে আমি কাজকর্ম বেশি করতে পারি। সেই কাজ দৈহিক কাজ হতে পারে, হয়তো আমি ঘরদোর পরিষ্কার করি, অথবা গাড়ি চালাই, অথবা জমিতে কাজ করি, অথবা মানসিক কাজও হতে পারে, যেমন বই পড়ি, বাড়ির হোম টাস্ক করি, অফিসের কাগজপত্র দেখি, চিন্তা ভাবনা করি। প্রতিটি ক্ষেত্রে আমার একটি ভালো মানের অভ্যন্তরীণ পুষ্টির প্রয়োজন বলে মনে করি। সুতরাং পুষ্টির গুরুত্ব আমি আপনাকে বুঝাবার মতো ঠিক বৈজ্ঞানিকভাবে আমি হয়তো বলতে পারছি না, কিন্তু সাধারণ জ্ঞানে যেভাবে হয় আমি আমার মতো করে বললাম। কোভিডের জন্য বিশেষ করে যেটা আমি শুনি কথাবার্তা বা নিজে টেরও পাই, প্রায় বলা হয় যে কোভিড আক্রান্ত করে বেশি বয়স্ক মানুষকে। এটা একটা বিশ্বব্যাপী একটা সাধারণ একটা বিষয়। বয়স্ক মানুষের গায়ে শক্তি কম, এটা আমরা বুঝি, যাদের বয়স বেশি তাদের গায়ে শক্তি কম তরুণের চেয়ে বা যুবকের চেয়ে। যেহেতু তার শক্তি কম, তার প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটাকে ইংরেজি ভাষায় কঠিন শব্দ ইমিউনিটি, বাংলায় কি বলবো, অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা যেটা, সেটা
তুলনামূলকভাবে কম থাকে। এইটাকে রাতারাতি বাড়াতে পারবো না, এটা দীর্ঘদিনের একটা ব্যাপার। তবে দৈনিক যদি কোভিডের সময় বিশেষ করে যেখানে আমাদের এই আক্রমণের হুমকিটা যেখানে বেশি, আমি যদি একটু বেশি পরিমাণে খাওয়ানো হয়, ভালো মানের খাবার খালি আঙ্গুর আপেল এইসব নয়, অনেকে বলেন, পুষ্টিবিজ্ঞানীরা বলেন, কথা শুনি। ভালো মানের খাবার হবে যে খাবার আমার শরীর ভাঙতে পারে, ভেঙে ওর থেকে খাদ্য প্রাণ বা শক্তি বের করে আনতে পারে। এবং সেই খাবার, যে খাবার আমি যেখানে বসবাস করছি, যে আবহাওয়ায়, যে পরিবেশে, ওই ওই পরিবেশে প্রাকৃতিক ভাবে যে খাবার পাওয়া যায়, মাদার নেচার, মা প্রকৃতি কর্তৃক দেও, ওই খাবারই আমার শরীরে সহজ গ্রহণ করতে পারে। এটা আমরা সহজ বাংলাটা কথা বলি, বন্যেরা বনে সুন্দর। ঠিক তেমনি আমার যে বন, যেখানে আমি বড় হয়েছি, এই বনটাই আমার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। বন বলতে শুধু গাছপালা নয়, পরিবেশের কথা বলছি। সুতরাং সেই সকল খাবার যেগুলো আমার আশেপাশে লক্ষ লক্ষ বছর যাবৎ প্রকৃতি আমাকে আমার পূর্বপুরুষকে দিয়েছে, সেইগুলো যে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, এইটাই আসল কথা বলে মনে করি। গতকালকের একটা একটা ডাটা আজকে খাওয়া এতে কমে যাবে, আজকেরটা কেটে আজকে খাওয়া শক্তি অনেক বেশি পাবো। সুতরাং এই পরিবেশ থেকে খাবার নিয়ে খাওয়া, যথাসময়ে খাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া, এই সকল খাবার যদি আমি খাই, তাহলে আমি তুলনামূলকভাবে খাদ্য প্রাণ বা শক্তি বেশি পাবো। এবং শক্তি বেশি পেলে আমার শরীরের প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ আক্রমণ করে, কোভিডই হোক বা নিউমোনিয়া হোক বা হাঁপানি যাই হোক না কেন, যেটা আক্রমণ করবে এটাকে মোকাবেলা করার শক্তি আমার। জি, ধন্যবাদ। ধন্যবাদ, আপনার কাছে আবার আসবো। জনাব তসলিম উদ্দিন খান, বাংলাদেশে বিপুল সংখ্যক শিশু পুষ্টিহীনতায় ভুগছে। আপনার বিশ্লেষণ শুনতে চাই। আমাদের দেশে শিশুদের অপুষ্টির কারণ কি, এর পরিণতি কি, এবং করোনার যে প্রেক্ষাপট, এখানে সবসময় বলা হচ্ছে যে অ্যান্টিবডি তৈরি করার জন্য শরীরে যথেষ্ট পুষ্টি থাকতে হবে, যেটা করোনাকে প্রতিরোধ করতে, এই ভাইরাসকে প্রতিরোধ করতে পারে। কোভিড-19 বাস্তবতায় আপনার বিশ্লেষণ শুনতে চাই। আনমিউট করতে হবে, একটু আনমিউট করতে হবে। জি জি, তসলিম স্যার। সরি, জি, ধন্যবাদ আশিক ভাই, আপনি আজকের এই টক শোটা আয়োজন করার জন্য। এবং আমি অত্যন্ত খুশি মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন। যদিও মন্ত্রী মহোদয় বলেছেন যে আমি মেডিকেল ব্যাকগ্রাউন্ড না, কিন্তু মন্ত্রী মহোদয়ের ডিসকাশনে আমি সবসময় দেখি যে পুষ্টি ওনার এজেন্ডা, প্রায়োরিটি এজেন্ডার মধ্যে থাকে। এটা খুবই দরকার, কারণ বাংলাদেশে কিন্তু আমরা সাংবিধানিকভাবে পুষ্টি আমাদের প্রত্যেকটা নাগরিকের অধিকার। এই অধিকার আমাদের বাস্তবায়ন করতে হবে। প্রত্যেকটি নাগরিক যাতে পুষ্টি সমৃদ্ধ হয় এবং যথাযথ পুষ্টি পায় দেখতে হবে। আপনি যে বিষয়টি বলেছেন যে শিশু পুষ্টির অবস্থাটা কি, আমরা যদি সবগুলো ইন্ডিকেটর দেখি স্বাস্থ্য সূচকের, আমরা কিন্তু কিছু কিছু স্বাস্থ্য সূচকে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি, অনেকগুলো মোটামুটি ভালোই অর্জন করেছি। কিন্তু পুষ্টি ক্ষেত্রে আমি বলবো যে এক্ষেত্রে আরো অনেক আমাদের করণীয় আছে। যেমন করোনার আগ পর্যন্ত যেটা ছিল যে 100টি শিশুর মধ্যে 28টি শিশুই কিন্তু তারা খর্বাকৃতি ছিল, অর্থাৎ ওই বয়সে যতটুকু উচ্চতা তার হওয়ার কথা ছিল ততটুকু কিন্তু হয়নি। আবার 4টি শিশুর মধ্যে 1টি শিশু ছিল, ততটুকু হয়নি। এগুলা সবই পুষ্টিমানের ইন্ডিকেটর, এবং এই ইন্ডিকেটর গুলো আমরা কিন্তু এই অবস্থার মধ্যে চাই না। আমরা চাই যে পুষ্টিমান এমন অবস্থায় থাকবে প্রতিটি শিশু তার পুষ্টি নিয়ে বেড়ে উঠবে। পুষ্টি নিয়ে বেড়ে না উঠলে অনেক রকমের কনসিকুয়েন্স কিন্তু এর সাথে আছে। আপনার কগনিটিভ অ্যাপ্রোচ তার স্ট্রেনদেন হবে না, তার বুদ্ধিমত্তা ঠিক মতো হবে না, সে বেড়ে উঠতে পারবে না ঠিক মতো, এবং এর পরবর্তীতে কিন্তু অনেক কনসিকুয়েন্স আছে। যেমন ফর এক্সাম্পল, যে শিশুটি পুষ্টিহীন থাকবে তার কিন্তু ব্লাড প্রেশার পরিণত বয়সে তার ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যে শিশুটি পুষ্টিহীন থাকবে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এগুলো তো আছেই। আমরা যদি পুষ্টির ক্ষেত্রে প্রথমেই শুরু করি, তাহলে শুরু করতে হবে ব্রেস্ট ফিডিং থেকে। দেখেন বাংলাদেশে 60%, 65%
শিশু তারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, আমি ডেফিনিট যে এই সময় এই অবস্থার আরো অবনতি হয়েছে। অর্থাৎ এখন অনেক মাই কেমন একটা সংশয়ের মধ্যে রয়েছেন যে আমি বাচ্চাকে ব্রেস্ট করলে সমস্যা হবে, আমার করোনা যদি পরিমিত হবে, এইসব বিভিন্ন মিসকনসেপশন আছে। আমরা কিন্তু স্বাস্থ্যের সাথে সম্পর্কিত যারা তারা বলি যে ব্রেস্ট ফিড কিন্তু করবে শিশু, কিন্তু সেক্ষেত্রে কিছু স্বাস্থ্যবিধি মেনে হবে, চলে কিন্তু মা ব্রেস্ট ফিড করার একটা সার্বিক অবস্থা। দেখেন বাংলাদেশে 40%-এর নিচে, আমাদের মন্ত্রী মহোদয় স্যার এখানে আছেন, 40%-এর নিচে দারিদ্র্য সীমা বাস করে। আমরা ডেফিনিট যে এই সময় দারিদ্র্যের হার আরো বেড়ে গেছে। আমরা আমাদের সাথে একটি ফোন আছে, আমাদের ফোনটি অপেক্ষা করছে, ফোনটি নিয়ে আমি আপনার কাছে আবার আসবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার নাম আমির, আমি ফরিদপুর থেকে বলছি। জি। আমি একটা প্রাইভেট হসপিটালে ক্যাথ ল্যাবে জব করি। জি। এখন ক্যাথ ল্যাবটাই করোনার কারণে 3 মাস ধরে বন্ধ আছে। জি। তাই এই মুহূর্তে আমাদের কোনো ইনকাম না, তাদের কিন্তু উইদাউট পেতে রাখছে। জি। এবং কবে চালু করবে ক্যাথ ল্যাব তারও কোনো ঠিক নাই। তা আমার তো ইনকামই নাই, আমি চলতেই পারছি না। এর ভিতরে আমি কি খাবো আর পুষ্টি কোথা থেকে পাবো? জি, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আসলে এই অবস্থাটা আসলে সত্যি বেদনাদায়ক। জনাব তসলিম, আপনি যদি আপনি যে বিষয়টি আলোচনা করছেন সেটা যদি কন্টিনিউ করেন। জি, আমাদের দর্শক কিন্তু অত্যন্ত একদম পার্টিনেন্ট একটা কথা বলেছেন যে আসলে তাদের খাবারই, তাদের যে জীবিকা ছিল সেই জীবিকাটাই নাই। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছে। সরকারি সহায়তার প্রতি ভরসা রেখে একটা গ্রুপ সরকার চেষ্টা করছে, পাচ্ছে, কিন্তু এর মধ্যে অনেক অনেক মধ্যবিত্ত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু একটা কথা প্রায় বলে থাকেন যে অনেকে আছে তারা বলতে পারে না, তারা চাইতে পারে না, তারা ওই লেভেলের না ফ্যামিলি, কিন্তু এখন তাদের ঘরে হয়তো খাবার নেই। তো পুষ্টি একটা বড় সমস্যা। যে কথাটি বলতে চাচ্ছিলাম যে পুষ্টির ক্ষেত্রে সব থেকে আঘাতটি আসে প্রথমে শিশুদের উপরে, তারপরে মহিলাদের, বিশেষ করে সেই মহিলা যদি গর্ভবতী হয়। তো এই বিষয়গুলো আমাদের কিন্তু খুবই মনে রাখতে হবে যে ঠিক আছে, এই গ্রুপটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব। আমরা পুষ্টির সমস্যাটা, বিশেষ করে খাদ্য সমস্যাটা আমাদের সার্বিক সাধারণ জনগোষ্ঠীকে যাতে করে বেশি আঘাত না করে, সে বিষয়ে আমরা কিভাবে এ থেকে পরিত্রাণ পাবো, সেটা কিন্তু একটা ভাবনার বিষয়। জি, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। জনাব এম এ মান্নান এমপি, স্বাস্থ্য ও পুষ্টি সেবায় বিনিয়োগকে বলা হয় স্মার্ট বিনিয়োগ, যেটি টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে। বলা হচ্ছে স্বাস্থ্য ও পুষ্টি খাতে বেশি বিনিয়োগ একটি দক্ষ মানব সম্পদ তৈরির মধ্য দিয়ে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এ ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গি কি? ধন্যবাদ। আমরা ছোটবেলায় পড়েছি এবং আপনারা পড়েছেন, একটা কথা বলা হয় স্বাস্থ্যই সকল সুখের মূল। আমাদের পূর্বপুরুষরা বইয়ে লিখে গেছেন, বলেছেন। এর মধ্যে কিন্তু বাড়িটা নিহিত আছে, সকল সুখের মূল। জীবন জীবিকা প্রায় আমরা বলি, জীবন ও জীবিকা একে অন্যের সঙ্গে পরিপূরক। তো স্বাস্থ্য তো জীবনের প্রকাশ। আপনি যে মানুষ হিসাবে আমরা এখানে বড় হচ্ছি, আমাদের যে অবস্থান, বিইং যেটা ইংরেজিতে বলে, আমার প্রেজেন্স, লিভিং বিইং বলি, সকল কিছুর প্রকাশ দেখার একমাত্র বুঝার পথ হচ্ছে স্বাস্থ্য। ধরুন আমাকে বিবেচনা করেন, আমার বর্তমান চলাফেরা, আচরণ, ব্যবহার, সকল কিছু আমার চেহারার মধ্যে, আমার চলাফেরার মধ্যে এটা প্রকাশ পেয়েছে। তখন যদি আমি রোগাক্রান্ত হই, আমি মুষড়ে পড়বো, আমি কাজ করব না, আমার ভাল লাগছে না। আমি যদি একজন দৈহিক পরিশ্রমকারী হই, যে আমাকে কাজ করে খেতে হবে, আপনি আমাকে কাজ দেন, আমি আপনার কাজ নেই, দিনের শেষে আমাকে 500 টাকা দেবেন, দেখা গেলো যে আমি কাজে গিয়ে আমি কিছুক্ষণ পরে হাঁপাচ্ছি, বসছি, আমার শক্তি নেই গায়ে। আপনি যে আশায় আমাকে কাজটা দিয়েছিলেন যে হিসাবে, সেটা মিলবে না। এবং সেটা শুধু একর ব্যাপার না, এটা হতে পারে অ্যাক্রস দ্য ইকোনমি, সর্বত্র হতে পারে। সুতরাং যে একটু আগে যেটা বলছিলাম, যে কোনো কাজই আমরা করি না কেন, মস্তিষ্কের কাজ করি, লেখাপড়া, চিন্তা, বুদ্ধি দেওয়া,
ডাক্তারি, উকালতি, ইঞ্জিনিয়ারিং যাই করি না কেন, অথবা দৈহিক কাজ করি, গুরুত্বপূর্ণ কাজ, ধান ফলাই, মাছ ধরি, আমাকে কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এটা একদম প্রাইমারি রিকোয়ারমেন্ট। সুতরাং আমি যে এই যে ঘোরাফেরা করছি, আমার প্রধান পুঁজি কি? আমার প্রধান পুঁজি আমার শরীর। ইনফ্যাক্ট আমার একমাত্র পুঁজি। এই শরীরটা যদি ফিট না হয়, ন্যাচারালি আমার আউটপুট যা হবে, আমার হাত থেকে যা বেরোবে, আর এটা কখনো, এক তো হলো যথেষ্ট হবে না পরিমাণে, দ্বিতীয় হলো গুণগত মানও খুবই দুর্বল হবে। আমরা ছোটবেলা ক্লাসে যখন পড়তাম, আমরা আমরা কষ্ট করে হলেও একটু দুধ খাওয়ার চেষ্টা করতাম, কষ্ট করে হলেও আবার মা বাবা কম নিম্ন আয়ের পরিবার হলেও চেষ্টা করতেন একটা মুরগির ঠ্যাং দেওয়া, একটা মাছের কিছু খাবার দেওয়া। সকল কিছু বার্তা একটাই ছিল, এর ফলে আমার সন্তান একটু ভালো খেলে তার একটু শরীরে এটার প্রকাশ পাবে। সুতরাং এটা এক ধরনের বিনিয়োগ। আপনি যেমন ইকোনমিতে বিনিয়োগ করছেন, সড়ক নির্মাণ করছেন, সেতু নির্মাণ করছেন, ঠিক তেমনি শরীরও আপনার বিনিয়োগ করতে হবে। আপনার শরীর আপনার চলমান পুঁজি, 24 ঘন্টার পুঁজি। এখানেই আপনার উৎপাদন, এখানেই আপনার উৎপন্ন সবকিছু। সুতরাং এখানকার এই এই যে পুঁজিটা এখানে আপনার বিনিয়োগ খাদ্যের মাধ্যমে, এবং খাদ্যের গুণ যেখান থেকে আপনি পাবেন আউটপুট, তার উপর নির্ভর করবে, এবং সেটা প্রকাশ পাবে পুষ্টির মাধ্যমে। সুতরাং এইখানে আমাদের সরকার বা যে কোনো সরকার বা যে কোনো সমাজ বা পরিবারই ধরুন, শ্রেষ্ঠ উপাদানগুলো বেছে নিতে হবে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা দুইটা দিক আছে। একটা দিক হলো অবকাঠামোর দিক, বিল্ডিং দালান, যেখানে আমাদের ডাক্তাররা বসবেন, নার্সরা বসবেন, স্বাস্থ্যকর্মীরা বসবেন, মানুষকে দেখবেন, এই এক দিক আছে। অন্তর্নিহিত দিক হবে, এখানে গেলে পরে তারা প্রশিক্ষিত যদি হন, তারা বিষয় সম্বন্ধে জানেন, তারা বলতে পারবেন। তাদের যন্ত্রপাতি, যেগুলা মাপার যন্ত্র হোক, বুকের তাপ মাপার যন্ত্র হোক ইত্যাদি, সেগুলো যথাযথ মানের হতে হবে। সেখানকার যে বিছানা, বসার জায়গা, সেটা একজন রুগী যে ধরনের কমফোর্টেবল যার জন্য হওয়া দরকার সেটা হতে হবে। এই সকল একদিনে গড়ে উঠবে না। আমরা যদিও নিম্ন আয়ের দেশ ছিলাম, আমাদের একটু একটু করে বেড়ে উঠছে, ইদানিং আমাদের আয় বাড়ছে, আমরা কন্টিনিউয়াস একটু বেশি করে আমরা বিনিয়োগ করছি, কিন্তু এখনো যথেষ্ট নয়। কারণ এইবার দেখা গেছে যখন কোভিড আক্রমণ করলো প্রথম দিকে, আমরা একদম কি বলবো হয়ে গেছিলাম। হঠাৎ করে আমরা বুঝতেই পারি নাই আমাদের এই রোগের যে প্রকাশটা ছিল, এটাকে ট্যাকেল করার মতো আমরা তৈরি ছিলাম না, কারণ জানতাম না কি বিষয়। এবং আমাদের সেই ধরনের বিছানাপত্র, সেই ধরনের যন্ত্রপাতি, অক্সিজেন সর্বত্র ছিল না, প্রয়োজনীয় সেবা দেওয়ার উপকরণ ছিল না। এখন আমরা ধীরে ধীরে সেখানে বিনিয়োগ করছি। জনাব এম এ মান্নান, বলা হচ্ছে কোভিড-19 মহামারীর কারণে অপুষ্টির একটি দুষ্টু চক্রে বিশ্বের একটি বড় জনগোষ্ঠী পড়তে যাচ্ছে। বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ নতুন করে অপুষ্টির সংখ্যায় রয়েছেন। এর চক্র ভেদ করতে হলে সরকারের বহুমাত্রিক উদ্যোগ দরকার, বহুমাত্রিক পরিকল্পনার প্রয়োজন। এই ব্যাপারে আপনার ভাবনা কি? আপনাদের কি পরিকল্পনা রয়েছে? এই যেগুলো বহুমাত্রিক, এই কথাটার মধ্যে আপনার জবাব আমি খুঁজবো। এই বহুমাত্রিকতাই হলো আসল দিক। আমাকে যে বহুমাত্রিকতা, আমাকে এই দেশের অর্থনীতিতে যে সকল উপাদানের মাধ্যমে আমরা উপাদান পাই, যে সকল প্রকাশের মাধ্যমে, যেমন সড়ক, যেমন বিদ্যুৎ, যেমন পরিষ্কার পানি, যেমন খাবার, মাছ, মাংস, সবজি, এই সকল উপাদান নানা জায়গা থেকে আমরা আহরণ করে আমরা বসবাস করি, খাই। এইগুলা সাপ্লাই লাইনটাকে যাতে আরো বাড়ে, যাতে উৎপাদন আরো বেশি হয়, ধান চাল উৎপাদন বেশি হয়, মাছ মাংস মুরগি উৎপাদন আরো বেশি হয়, ভালো খাবার পানির উৎপাদন বেশি হয়, বিদ্যুতের, এই সকল যে প্ল্যান করে, পরিকল্পনা করে, আমাদের লোক সংখ্যা কত, তাদের কত দরকার, বৈজ্ঞানিকরা জানেন মাথা পিছু আমাকে কত ক্যালোরি খাবার দিতে হবে, বৈজ্ঞানিকরা জানেন মাথা পিছু আমাকে কতটুকু পরিমাণ বিদ্যুতের। মাননীয় মন্ত্রী, আমাদের করোনা শুরু হওয়ার পরপরই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। উনি বলেছেন প্রতিটি জমি যেন আবাদের মধ্যে আসে, প্রতি ইঞ্চি জমি যদি আমাদের যেন উৎপাদন হয়, আমাদের যেন মাছ চাষ হয়, আমাদের যেন পশুপালন হয়। এগুলো কিন্তু সব কিছুই পুষ্টির সাথে, কারণ আপনার এই উৎপাদনগুলো বাড়লে পারে কিন্তু মানুষজন খেতে পারবে, কারণ পুষ্টিটা অটোমেটিক চলে আসবে। উনি কিন্তু স্পেশাল
পরিকল্পনার কথা বলেছেন, গুরুত্ব দিয়েছেন। এক্ষেত্রে আসলে কাজটা কতটুকু হচ্ছে সে ব্যাপারে আপনার কাছে শুনতে চাচ্ছি। আমাদের আমাদের দেশে দেখেন, আমরা যা কিছু করছি আমরা পরিকল্পনার মাধ্যমে করছি। আমাদের এসডিজি আপনারা শুনেছেন, জাতিসংঘে আমরা সই করেছি সারা বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে। এসডিজিতে বিভিন্ন বিষয় উল্লেখ করা আছে। আমাদেরকে শিক্ষার ক্ষেত্রে কি করতে হবে, আমাদের মায়েদের ব্যাপারে কি করতে হবে, আমাদের খাবার পানির বিষয়ে, আমাদের যে স্যানিটেশন আছে, ব্যবস্থা, প্রতিটি ক্ষেত্র এখানে উল্লেখ করা আছে যে আমরা 30 সাল নাগাদ এখান থেকে ওখানে যাব। 30 সাল নাগাদ ক্ষুধার্ত শিশুর পরিমাণ আপনার 0-এর মধ্যে জন্য আমরা প্রয়াস চালাতে হবে। 2030 সালের মধ্যে আমাদের সকল শিশুকে, যে খর্বাকৃতির শিশু হয়, কম ওজনের হয়, দেখতে ছোটখাটো হয়, এর সংখ্যা এখন হাজারে যা আছে তার থেকে নামিয়ে সহনীয় মাত্রা নিয়ে আসতে হবে। প্রতিটি টার্গেট দেওয়া আছে, সেই টার্গেটের জন্য আমাদেরকে হিসাব করে ব্যয় করতে হচ্ছে। ব্যয় করছে শিক্ষায়, ব্যয় করছে কৃষিতে, ব্যয় করতে হচ্ছে স্বাস্থ্যে। আমরা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ স্বাস্থ্য, নাম্বার 1 পারহ্যাপস এখানে এই আলোচনায়। সেটার জন্য আমরা শুধু শহরে, জেলায়, উপজেলায় ফ্যাসিলিটি থাকলে হবে না। আমাদের নাগরিকের 3 ভাগের 2 ভাগ, প্রায় 70 ভাগ মানুষ এখনো শহরের বাইরে গ্রামাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 80,000 গ্রামে বসবাস করেন। তাদের কাছে আমাদেরকে স্বাস্থ্য একটা পরিমাণে পৌঁছায় দিতে হবে। আমাদের সরকার যে কাজটা শুরু করেছে আপনারা জানেন, কমিউনিটি ক্লিনিক নাম দিয়ে একটি আমাদের ব্যবস্থা আছে। ছোট 2 রুমের ঘর আমরা 6,000 মানুষের জন্য গ্রামাঞ্চলে আমরা স্থাপন করেছি। সেখানে আমরা বড় ডাক্তার সর্বত্র দিতে পারি নাই, অনেকে ডাক্তার যেতে অরিয়া অথবা পাওয়া যাচ্ছে না, সংখ্যা যথেষ্ট নয়। সেখানে আমরা ট্রেন্ড, প্রশিক্ষিত 1 বা 2টা ছেলে মেয়েকে যারা ইন্টারমিডিয়েট বা ডিগ্রি মানের পড়াশোনা করে তাদেরকে তড়িৎ কিছু প্রশিক্ষণ দিয়ে তাড়াতাড়ি আমরা ওখানে বসিয়েছি। আমাদের সাথে একটি ফোন ওষুধ, অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ আমরা বিনামূল্যে গ্রামে সরবরাহ। জি মাননীয় মন্ত্রী, আমি আপনার কাছে আবার আসবো। আমাদের সাথে একটি ফোন অপেক্ষা করছে, জনাব তসলিম উদ্দিন খান। আমরা ফোনটি নিয়ে আপনার কাছে আসবো। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুষ্টিয়া থেকে বলছিলাম। জি, আমি বলতে চাচ্ছিলাম যে মাননীয় মন্ত্রী সাহেব আছে, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আর সেই সাথে বলতে চাই যে আমাদের যে পুষ্টি নিয়ে কথা হচ্ছে, তো আমাদের দেশের ম্যাক্সিমাম খাবারে তো খাদ্যদ্রব্য ভেজাল, এই ভেজাল নিয়ন্ত্রণ তো হয় না। তো সেই সাথে আমরা পুষ্টি কি করে পাবো? আমরা আমাদের শিশুদের জন্য যে বাজার থেকে যে এখন আমের সিজন, আম নিয়ে আসি, সেই আমগুলো কেমিক্যাল করা। তারপরে আপনার যে খাদ্যগুলো নিয়ে আসছি আমরা, সেগুলোতে মনে করেন ভেজাল, প্রত্যেকটা খাদ্যের সঙ্গেই তো ভেজাল। তাহলে আমরা পুষ্টি কোথায় থেকে পাবো এই বিষয়ে? জি, ধরুন আপনার নামটি বলেননি, আপনি কুষ্টিয়া থেকে, আপনি কে বলছিলেন? কুষ্টিয়া থেকে বলছিলাম, আমি মোহাম্মদ সাজ্জাদ আলী। সাজ্জাদ আলী, জি, আপনার প্রশ্নের উত্তরটি আমরা নেওয়ার চেষ্টা করব। জনাব তসলিম উদ্দিন খান, দারিদ্রতা এবং করোনা ভাইরাসের চলমান বাস্তবতায় 5 বছরের কম বয়সী শিশুদের অপুষ্টি রোধে করণীয় কি আপনি বলবেন, কিন্তু একটি বিরতির পর। দর্শক 5 বছরের দর্শক বিশেষ আমরা একটি বিরতি নিয়ে আপনার কাছে এই প্রশ্নটির উত্তর নিব নিশ্চয়ই। দর্শক বিশেষ আলোচনা অনুষ্ঠান ইউএসএইড এসএমসি স্বাস্থ্য কথনে নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত। বিশেষ আলোচনা অনুষ্ঠান ইউএসএইড এসএমসি স্বাস্থ্য কথনে, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনা করছি কোভিড-19 মোকাবিলায় পুষ্টির ভূমিকা ও আমাদের করণীয় নিয়ে। আলোচনা করছেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি এবং এসএমসির চিফ অফ প্রোগ্রাম অপারেশনস তসলিম উদ্দিন খান। ফিরছে আলোচনায়। জনাব তসলিম উদ্দিন খান, দারিদ্রতা এবং করোনা ভাইরাসের চলমান বাস্তবতায় 5 বছরের কম বয়সী শিশুদের অপুষ্টি রোধে করণীয় কি? পাশাপাশি কুষ্টিয়া থেকে জনাব সাজ্জাদ ফোন করেছিলেন, তারও যদি উত্তর দেন। উনি প্রশ্ন করছিলেন যে ভেজাল খাবার
যে ধরনের আপনার আমাদের সব জায়গায় যেভাবে ছড়িয়ে পড়েছে, তাতে আসলে পুষ্টি কতটুকু আসলে নিশ্চিত করা সম্ভব? আমি প্রথম শিশুদের পুষ্টির ক্ষেত্রে একটু বলি যে আমাদের এখন করণীয় কি। দেখেন, একটা বিষয়, করোনা কিন্তু আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে এবং আমরা তার কনসিকুয়েন্স ফেস করছি, এবং সাথে সাথে আমরা আমাদের যে কাজটি করতে হবে এ থেকে উত্তরণ কিভাবে পাবো। মাননীয় মন্ত্রী এখানে আছেন। যে সমস্যাটি হয়েছে যে আমরা শিশুদের, প্রতিটি শিশুকে ইউনিভার্সাল ইমিউনাইজেশনের মধ্যে আনতে চাই, অর্থাৎ প্রতিটি শিশু সে ইপিআই কার্যক্রমের মাধ্যমে তার টিকাদান হবে এবং সেই ইমিউনিটি গ্রো হবে। এই বিষয়টিও কিন্তু অনেকটা এখন টিকাদান কর্মসূচিতে যে কাজটা কমিউনিটি ভিত্তিতে করে, সেটা হলো কোনো কমিউনিটি লেভেলের কোনো এক বাড়িতে বসে স্যাটেলাইট ক্লিনিক করে এবং সেখানে স্বাস্থ্যকর্মী যায় এবং সেখানে ইমিউনাইজেশন সেবা প্রদান করে। এখন কিন্তু অনেক ক্ষেত্রেই ওই বাড়ির মালিক বলছে যে তুমি এখানে স্যাটেলাইট ক্লিনিক করতে পারবে না, এখানে লোকজন আসবে, আমার সেফটি এনশিওর হবে না এবং এটা আমি রিস্কের মধ্যে পড়ে যাব। তো এই ক্ষেত্রে এরকম কিন্তু ব্যাহত হচ্ছে। আবার অনেক সময় মা নিজে তার সন্তানকে নিয়ে আসতেছে না ইমিউনাইজেশনের ক্ষেত্রে ওই টিকাদান কেন্দ্রে, কারণ সে ভয় পাচ্ছে টিকাদান কেন্দ্রে আসবে, অন্যান্য বাচ্চাদের সাথে মিক্স হবে, প্যারেন্টসদের সাথে মিক্স হবে এবং সে সংক্রমিত হতে পারে। এই যে একটা সমস্যা, তার ফলে কি হচ্ছে, ইমিউনাইজেশনের হার কমে যাচ্ছে। দেখেন, ভিটামিন এ ক্যাপসুল ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু আমাদের জাতীয় পরিকল্পনারই একটা অংশ এবং সেটাও আমাদের খুব একটা সুখকর ছিল না কিছুদিন আগের যে ক্যাম্পেইনটা। আবার যে আমরা একটা ক্যাম্পেইন করব এখন এই সমস্যার মধ্যে, সেটাও বা কতটুকু ফিজিবল হবে সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। তো এই সব বিষয়ে আমরা কিন্তু ফেস করছি শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে, মহিলাদের স্বাস্থ্যের ক্ষেত্রে, প্রেগনেন্ট মাদের স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সমস্যা ফেস করছি এবং যার ফলে বাচ্চাদের ইমিউনিটি কম হচ্ছে। কিন্তু আমরা যে কাজগুলি পারি সেটা হলো, ফর এক্সাম্পল, মন্ত্রী এখানে আছেন, আমরা যে খাবারটা সহায়তা দিচ্ছি, খাদ্য সহায়তা দিচ্ছি, সরকার কিন্তু বেশ অনেকটা তার সামর্থ্যের মধ্যে যথাসাধ্য চেষ্টা করছে এবং এটা একটা অত্যন্ত ভালো দিক। কিন্তু আমরা এই খাবারটাকে ফোর্টিফাইড করে দিচ্ছি না কেন? এই খাবারটি আমরা চাল দিচ্ছি, এই চাল, সেই তেলটা যদি ফোর্টিফাইড হতো, দেখেন, তাহলে কিন্তু অনেকাংশই এই পুষ্টি সমস্যার সমাধান আমরা করতে পারতাম। এগুলা একান্ত পলিসি। আজকে আমরা হ্যাপি যে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে পেয়েছি। এই বিষয়গুলো কিন্তু আমাদের এখন দেখা দরকার। আমাদের এতে এডিশনাল যে বিরাট একটা অর্থ খরচ হবে সেটা কিন্তু না, তার থেকে অনেক বেশি আমরা বেনিফিটেড হব, আমাদের পুষ্টি সমস্যার অনেক ক্ষেত্রে সমাধান হবে। এইটা যেমন একটা দিক। আরেকটা দিক হলো যে এই সিচুয়েশনটাকে এখন আমাদের এই কোভিডের মধ্যেই মনে হয় বেশ কিছুটা দিন হয়তো থাকতে হবে। আমরা আমাদের ব্যবস্থাপনা উন্নয়ন করতে হবে, গ্রামাইজেশন, শিশুদের ক্ষেত্রে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন প্রোগ্রাম সহ অন্যান্য প্রোগ্রাম। তারপরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় সব থেকে আমি বলি যে স্বাস্থ্য ব্যবস্থায় সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে যে আপনি ধরেন না এই মাদের প্রেগনেন্ট যে মা হয় তাদের ডেলিভারি, আমাদের একটা বেশ স্বস্তির বিষয় হলো আমাদের ইনস্টিটিউশনাল ডেলিভারি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, বেশ ভালো মাত্রায় বেড়ে যাচ্ছে এবং আমরা 50% বেশিতে চলে আসছিলাম। এখানে কিন্তু যতটা না পাবলিক তার থেকে ডবল প্রাইভেট সেক্টর কন্ট্রিবিউশন। এখন প্রাইভেট সেক্টর যদি বন্ধ থাকে, এই সব বিষয়গুলো রেগুলেটরি ফ্রেমওয়ার্কে আনা উচিত যে তুমি স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে কাজ করবা আর হঠাৎ করে তোমাদের পার্সোনাল রিস্ক হবে বা ব্যবসা হবে না, তুমি you will shut down your center। এইসব বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এইগুলো যতটা বেশি আমরা করতে পারবো শিশুদের ক্ষেত্রে। সচেতনতা আর একটা ব্যাপার, আমরা এই সময় যতটা বেশি কমিউনিকেশন করতে পারবো, ফর এক্সাম্পল চ্যানেল গুলো আছে, প্রাইভেট চ্যানেল, আপনারা কন্টিনিউ করবে। এই যে একটা কমিউনিকেশন ক্যাম্পেইন হতে পারে যে শিশুরা সব থেকে ভালনারেবল হলো নেক্সট ডে
তাদের ইনভেস্টমেন্ট, তাদের উপরে ইনভেস্ট করলে আমরা নেক্সট জেনারেশনের হেলদি জেনারেশন পাবো। তাদের খাদ্য ব্যবস্থা আপনার যাতে করে পারিবারিক ব্যাপারে পারিবারিক যারা প্রধান আছেন তারা যাতে খেয়াল রাখে, এইসব বিষয়গুলোকে আমরা যদি প্রচারণা আমার মনে হয় একটা পজিটিভ দিক আমরা পাবো। জি, ধন্যবাদ আপনার কাছে আবার আসবো। আশিক ভাই, আরেকটা বিষয় মনে হয় আমি একটু বলি নাই, যেটা আপনি ভেজালের খাবারের ভেজাল কথা বলেছিলেন। জি, ছোট্ট করে যদি বলেন। কুষ্টিয়া থেকে জনাব সাজ্জাদ ফোন করেছিল। জি, খাবারের ভেজালটা কিন্তু জি এই ক্যাভিটির সাথে সম্পর্কিত না, এবং এখানে কিন্তু আমাদের যতটা না ল এনফোর্সমেন্ট এজেন্সির করণীয়, সেক্ষেত্রে এইটা তারা করবে এবং করছে, কিন্তু এই ব্যাপারে আমার মনে হয় আরো স্ট্রিনজেন্ট হওয়া দরকার। যারা এই সময়ও এই ভেজাল নিয়ে ভাবে এবং করে, তাদের ব্যাপারে আমাদের আরো কঠোর হতে হবে, এটাই আমার ব্যক্তিগত অভিমত। ধন্যবাদ। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। জনাব এম এ মান্নান এমপি, পুষ্টি চাহিদা পূরণের ক্ষেত্রে করোনা উত্তর চ্যালেঞ্জ সরকারের কি পরিকল্পনা আছে আমাদের দর্শকদের যদি জানাতেন। আমি আলাদা পরিকল্পনা বলতে অনেক সময় লাগবে। আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই। সাধারণত ভালো বীজ ভালো ফসল, এটা আমরা সর্বত্র বলি, আমরা কৃষকের জাতি। ঠিক তেমনি ভালো ফসল মানে ভালো জাতি, তার জন্য বীজে হাত দিতে হচ্ছে, আমাদের শিশুদের উপরে হাত দিতে হচ্ছে। আমাদের স্কুলগুলো, প্রাথমিক বিদ্যালয়গুলো, সেখানে আমরা কি করছি সাম্প্রতিককালে? আমরা স্কুলে নতুন অবকাঠামো তৈরি করছি, পরিচ্ছন্ন সুন্দর স্কুল। স্কুলের মেঝেগুলো আগে কাঁচা থাকতো, এখন পাকা করছি, ওয়াল দিচ্ছি, উঠান সুন্দর করে দিচ্ছি যাতে খেলতে পারে। স্কুলে আমরা স্যানিটেশন বাথরুমের ব্যবস্থা করছি, যেটা আমাদের পূর্বপুরুষরা চিন্তা করেন নাই। আমরা টিউবওয়েল গাড়ছি প্রত্যেক স্কুলে, যাতে করে বাচ্চারা পরিষ্কার পানি খেতে পারে। আমরা তাদের বাচ্চাদেরকে আমরা রেগুলার ভিটামিন এ খাওয়াচ্ছি, ইপিআই এর মানে 6টি টিকা দিচ্ছি। একটা ইন্টারেস্টিং ঘটনা কথা বলি, সাম্প্রতিককালে শুনেছি, জনাব তসলিম আরও বলতে পারবেন, এশীয় দেশগুলোতে নাকি, আমাদের মতো দেশগুলোতে নাকি এই কোভিডের আক্রমণ কম হয়েছে, কারণ আমরা ওই যে বিসিজি টিকা, যক্কার টিকা ছোটবেলা আমাদের দেশগুলোতে ইউনিভার্সালি সবাই নিয়েছিল, যেটা ইউরোপের অনেক দেশে নেয় নাই। এটা আমি কথা বললাম, এটা আলোচনা শুনেছি, আমরা সবাই টিকা নিয়েছি। এই যে নানা ধরনের টিকা আমরা দেই, হুপিং কাফ ইত্যাদি টিকা, সেগুলোর একটা বিশাল অবদান আছে। এই সর্বোপরি এইটা, এবং সঙ্গে সঙ্গে আপনি একটা কথা বললেন যে ভেজালের কথা। ভেজাল আর দুর্নীতি, এই দুটো আমাদের সমাজে নানা কারণে অতি পরিচিত বিষয়। আমরা এগুলোকে ফাইট করতে হচ্ছে। ভেজাল সম্বন্ধে আমি মনে করি তসলিম সাহেব বলছিলেন কঠিন হওয়া, কঠোর হওয়া, আমাদের আইন আছে, আমাদের পরিদর্শকরা আছে, ইন্সপেক্টররা আছে, সবই আমরা করবো। তবে সচেতনতার কোনো বিকল্প নেই। জি, নাগরিক মানুষ হিসাবে আমি জেনে শুনে একটা বাসি খাবার খাবো, জেনে শুনে আমার ঘরের চারপাশ অপরিচ্ছন্ন রাখবো, জেনে শুনে আমার টিউবওয়েলটা রিপেয়ার করা দরকার, রিপেয়ার করছে না, আমার বাচ্চা ময়লা পানি খাচ্ছে। এই সময় আমাদের সামান্য এর জন্য কোনো বিশাল অর্থ ব্যয় করতে হচ্ছে না। এই যে বিষয়গুলা, এর জন্য দরকার, যেটা তসলিম সাহেব বলছিলেন, আপনিও বলছেন, প্রচারণা। জাতীয়ভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে মুখ লাগিয়ে দেখালেন কিভাবে হাঁচি দিতে হবে করোনার থেকে বাঁচার জন্য। এই যে একটা উদাহরণ টেলিভিশনের মাধ্যমে সারা দেশে প্রচার হলো, সবাই দেখলো। এই ধরনের আপনারা যারা আছেন পরিচিত, আপনারা যারা মিডিয়ার ব্যক্তিত্বরা আছেন, আপনি আছেন, সচেতনতা বাড়াতে হবে। আমরা সবাই যদি এইটার প্রচারণাটা চালাই, তাহলে আমার বিশ্বাস এক সময় সচেতনতা বৃদ্ধি পাবে, এবং এইটা করেই আমরা কেবলমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারবো। নিজেকে সুরক্ষা করাই শ্রেষ্ঠ সুরক্ষা। ধন্যবাদ। আমাদের সাথে একটি ফোন আছে, আমরা শেষ ফোনটি নিচ্ছি আজকের আলোচনায়। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? ফোনটি পড়ে গেছে। জনাব তসলিমউদ্দিন খান, শেষ প্রশ্ন আপনার কাছে। করোনাকালীন সময়ে একজন গর্ভবতী মায়ের কী ধরনের স্বাস্থ্য পরিচর্যা ও পুষ্টির প্রয়োজন বলে আপনি মনে করেন, এবং এটি কিভাবে নিশ্চিত করা যেতে পারে, সংক্ষেপে যদি বলেন। আশিক ভাই, এটা খুবই দুশ্চিন্তার বিষয় একজন স্বাস্থ্যকর্মী হিসাবে। দেখেন, একজন প্রেগনেন্ট, আমার প্রথম পরামর্শ মাদের প্রতি, দিস ইজ নট দ্য প্রপার টাইম ফর দেয়ার প্রেগনেন্সি। তারা যতটা অ্যাভয়েড করতে পারে এই সময়টায় প্রেগনেন্সি না, তারা প্রেগনেন্ট না হয় ভালো। এটা কেন বলি আপনি দেখেন, আমাদের কমপক্ষে 4টা অ্যান্টিনেটাল কেয়ার একজন প্রেগনেন্ট মা
গর্ভবতী মাকে 4টা অ্যান্টিনেটাল কেয়ার নিতেই হবে, কিন্তু তা না হলে তার স্বাস্থ্য ঝুঁকি থেকে যাবে, তার গর্ভকালীন প্রসবের ক্ষেত্রে ঝুঁকি থেকে যাবে, শিশুদের ক্ষেত্রে ঝুঁকি থেকে যাবে। এখন এই সময়ে এই 4টা অ্যান্টিনেটাল কেয়ার সে কার কাছ থেকে নেবে? প্রাইভেট সেক্টর মোস্ট অফ দ্য কেসেস ক্লোজ, আর পাবলিক সেক্টরের সেখানেও অনেক সীমাবদ্ধতা রয়েছে। ডক্টরস তাদের সিকিউরিটি নিয়ে অনেকগুলো তো বাস্তবতা। এই বাস্তবতার মধ্যে আবার যদি এইটা আসে তাহলে কিন্তু আমি শিওর যেটা হচ্ছে না। আপনি পত্র পত্রিকায় দেখেছেন যে ইনস্টিটিউশনাল ডেলিভারি কমে গেছে, এটা আমাদের জন্য অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। ইনস্টিটিউশনাল ডেলিভারি হলে একটা মা, তাদের মাতৃমৃত্যুর হার অনেক বেশি যায়। বাংলাদেশে এমনি 1 লক্ষ শিশুর জন্ম নেয়, তার মধ্যে 172টা মা মারা যায়। সেটাকে আমরা মেটার্নাল মর্টালিটি বলি বা মাতৃমৃত্যু বলি। এই হার কিন্তু অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখানে। তাহলে মাদের স্বাস্থ্য একটা বড়। আর অন্যদিকে মারা সাধারণত সব থেকে বেশি এফেক্টেড, তারা কম খায়, তারা এমনি কম খায়, শেষে খায়। আর এখন সেটা আরো অ্যাগ্রাভেট হচ্ছে, প্রেগনেন্ট হলে সে অবস্থাটা আরো বেশি হচ্ছে। হওয়ার পরে তারা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্টটা পাচ্ছে না, তারা ইনস্টিটিউশনে ডেলিভারি করতে পারতেছে না। হাউস হোল্ড লেভেলে ডেলিভারি যদি করে সেখানে ট্রেইনড টিবিএ খুব কম আছে, সেখানে হয়তো ট্রেডিশনাল যারা অতটা শিক্ষিত নয়, প্রশিক্ষিত নয়, তাদের মাধ্যমে ডেলিভারি হয়। এই যে সার্বিকভাবে একটা বিরাট সমস্যার মধ্যে আমরা আছি, এই সমস্যা আমাদের উত্তরণ করতে হবে, আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে এই সমস্যাটাকে সমাধান করব। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। 30 সেকেন্ড আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে পুষ্টিকর খাবারের ব্যাপারে কিংবা এই যে চ্যালেঞ্জগুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি ছোট্ট একটি পরামর্শ দেন। শুনেন, আমি বাবা, আপনি বাবা, সবাই এখানে মা বাবা অনেকে শুনছেন। আমাদের সম্পদ আমাদের সন্তানেরা, ওখানে এক কাজটা শুরু করতে হবে। তাদের জন্য ন্যূনতম পরিচ্ছন্নতা, ন্যূনতম খাবারের আয়োজন, পরিষ্কার খাবারের আয়োজন, এগুলো সচেতন মা হিসাবে, সচেতন বাবা হিসাবে আমরা ওর করতে পারি। বিশাল অর্থের কোনো প্রয়োজন হয় না। বাচ্চাটা সময় মতো খাবার দেওয়া, এইটা মূল কথা। ভালো খাবার, ভালো করে দুধ, মাখন, পনির নয়, সাদা গরম ভাত, একটু ছোট মাছ হোক, ডাটা শাক হোক, সময় মতো, এটাই মূল বার্তা। অনেক ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমাদের কিন্তু হাতের কাছে শাক সবজি অনেক কিছু আছে, ইদানিং আমাদের বাচ্চারা সেগুলো খেতে চায় না। কিন্তু বাবা মার একটি বড় দায়িত্ব পুষ্টিকর খাবারগুলো আমার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে সেটা নিয়ে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা। এবং আপনি যে কথাটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বীজটি যদি সঠিকভাবে আমি বুনতে পারি আমার ভালো ফসল হবে, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আমরা যদি আমাদের সন্তানদের পুষ্টিকর খাবার দিয়ে মানুষ করতে পারি তাহলে একটি ভবিষ্যৎ আপনাদের খুব ভালো স্বাস্থ্যের অধিকারী আমাদের সন্তানদের আমরা পাবো, যারা দেশ নির্মাণ করবে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আজকে আলোচনায় অংশগ্রহণ করার জন্যে। দর্শক, করোনার কারণে বিপুল সংখ্যক মানুষ কাজ হারাচ্ছেন, উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ইতিমধ্যে নেমে গেছেন দারিদ্র সীমার নিচে। এই মানুষগুলোর পুষ্টি চাহিদা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। করোনার কারণে সৃষ্ট এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে সরকার এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সম্মিলিত এবং সমন্বিতভাবে কাজ করতে হবে। খুব কম খরচেই যাতে দরিদ্র মানুষের পুষ্টি নিশ্চিত করা যায় তার পথ খুঁজে বের করতে হবে। পুষ্টির প্রয়োজনীয়তা এবং উৎস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ব্যাপক ভিত্তিক প্রচারণার উদ্যোগ নিতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.